আগামী দিনক্ষণের জন্য। সকাল আগামী একসাথে হাত তুলে নিজের ঘরের সন্তানকে নিজের ঘরে রেখে নিজেদের শান্তি নিয়ে আসে। আমি সন্তান হিসেবে আমার মা, আমার চাচি, আমার খালা, আমার চাচাদেরকে আমি কখনো মিথ্যা বলার জন্য এখানে আসিনি। আমার বিদেশি ডিগ্রি ছিল, বিদেশে যেতে পারতাম। একটু আগে আমাদের এই ব্যাপারী পাড়ার যে সভাপতি আঙ্কেল আছেন তিনি বলেছেন চাইলে আমার পিতা পালিয়ে যেতে পারতেন। আমার বিদেশি ডিগ্রি আছে, চাইলে বিদেশে চলে যেতে পারতাম। ডলারে ইনকাম কামাইতে পারতাম, পাউন্ডে ইনকাম কামাইতে পারতাম। সেটার দিকে নজর না দিয়ে আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমার মা খালা চাচিদের কাছে আসছি। খালি হাতে কি ফিরিয়ে দিবেন? কাজেই আমি আজকে ভরা বুক নিয়ে চলে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি আর একবার আমি আসবো এই বীজ দিয়ে। এরপরে পাকা বীজ আল্লাহ ইলেকশনের আগে যদি নাও আসতে পারি, ভোট কি কমবে? তাহলে আপনাদের কাছে আমি চরপক্ষীবাড়ি ইউনিয়নের দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা শুধু ব্যাপারী পাড়া হয়ে না, পুরো চরপক্ষীবাড়ি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে নিজেদেরকে কর্মী ভাববেন না, আপনারা নিজেদেরকে এক একজন প্রার্থী ভাববেন, প্রার্থী। সেই অধিকার আমি সন্তান হিসেবে আপনাদেরকে দিয়ে গেলাম। আর আমার যারা ছোট ভাইরা আছে, ছোট বোনরা আছে, তাদেরকে বলতে চাই, স্কুলে যাবা, স্কুলের মাঠে খেলবা আর বলবা মার খাবে, শুধু একটাই বাক্য চলতে থাকবে, মার্কা বোধে। এক রাতের নোটিশে কালকে রাত 8টা ঠিক 9টার সময় যে প্রপাগান্ডা হইতেছে ওইটার বিরুদ্ধে দাঁড়ান আপনারা। একদিকে ভারত ঠেলতেছে, একদিকে পশ্চিমারা ঠেলতেছে, আরেকদিক দিয়ে চাইনিজরা ঠেলতেছে। আর এই ঠেলাঠেলির মধ্যে আপনারা ইন্টারনাল রাজনৈতিক দলগুলা কামড়াকামড়ি করবেন। এটারে পরে দেখাইব কি যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে, বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই। তখন কি করবে? ওই আর্মি শাসন প্রতিষ্ঠা করার জন্য আরেকটা গ্রুপ দাঁড়ায় যাবে, যাদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন রেখে নিজেদের ফায়দা লুটা। ওইটা তো আমাদেরকে ডিফেন্ড করতে হবে, তাই না? তো যাই হোক, আপনারা নিজেরা কামড়াকামড়ি করতে থাকেন আর আমরা দেখতে থাকি। দিন শেষে এই দলটা কিন্তু আপনাদের কারো হাতেই থাকবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর এই যে এতদিন ধরে আমরা যুদ্ধ করতেছি যে বাটপাটদের বিরুদ্ধে, মানে ভুয়া ডক্টরেট, ভুয়া ফ্যাব্রিকেটেড নেতৃত্ব, কারাপ্টেড, হাওয়া ভবন নামক যে সিন্ডিকেটটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, তারা সামনে এই যে এরা করতেছে, এগুলা কি আপনারা দেখেন না? ফার্স্ট এদেরকে স্টপ করেন, তাহলে দেখবেন জাতীয়তাবাদী দলের ভোটেরও অভাব হবে না। হাজার প্রপাগান্ডা করে এই দলকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবেন। আরে লিডারকে সামনে রাখা, লিডারের ছবিটা সামনে রাখা এরা লিডারের রাজনীতিকে ধ্বংস করতেছে। আমি জানি না মানে এটা প্রতিহত করার সিস্টেমটা তারা কিভাবে অ্যাক্টিভ করবে, বাট উই আর কনসার্ন অ্যাবাউট ইট। এই দালালদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, ইট উইল বি কন্টিনিউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এটা আমার বিষয়। তাই আমি মনে করি যারা রাজনীতি করছে তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত। হয় তিনি কবিতাই লিখুন, তিনি পেইন্টিং করুন, অথবা যেটাই করুন না কেন, একটা বোধ থাকলে হয়ে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে। আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস। তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন, যেটা এখানে সত্তার স্যার বললেন যে কিভাবে এদেশের মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায়, সেটা নিয়ে জিয়াউর রহমান সাথে আলোচনা করেছেন, অনেক কথা বলেছেন। একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একবারে গভীরভাবে সুপরিচিত হবে তা নয়, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয় এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয়, শিল্প বোধ থাকতে হয়। সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি। এটা আপনার রং, রেখা, আকার, সুর, আলো, টেক্সচার, এই উপাদানগুলো দিয়ে একজন শিল্পী একটা দ্বিমাত্রিক পৃষ্ঠে, এই যে যেগুলো আমরা দেখছি পেইন্টিং, সব দ্বিমাত্রিক পৃষ্ঠ, হয় ক্যানভাস আর না হলে কাগজ,
এর মধ্যে তার তার চিন্তার জগৎ, তার অনুভূতি সব প্রকাশ করছে, অর্থাৎ একটা বিশ্ব জগৎ প্রকাশ করছে একটা দ্বিমাত্রিক 2 ডাইমেনশনাল একটা পৃষ্ঠের মধ্যে। কি অসাধারণ মানে অনুভূতির প্রকাশ হবে একটা পেন্টিং এর মধ্যে, এক চিত্রশিল্পের মধ্যে। যারা এই যে এক ঝাঁক কিশোর কিশোরী বলবো, তরুণ তরুণী বলবো, যারা এই কাজের সাথে যুক্ত আছেন, আমি মনে করি তারা অসাধারণ কাজ করছেন বা শিখছেন, এবং তারা যে অবদানটি এখানে যতটুকুই রাখুন, এটা হয়তো ভবিষ্যতে এদের মধ্যে দিকেই অমল ঠাকুর বেরোবে, যামিনী রায় বেরোতে পারে, পিকাসো বেরোতে পারে, কিন্তু এদেরকে টিটোরা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অব্যাহত রাখতে হবে। এটা যেন মাঝপথ থেকে বিচ্ছিন্ন না হয়। এখন আপনারা দেখবেন যে যে দেশে অমল ঠাকুরের মতো মানুষ, আমি নিজে তার চিত্রকর্ম দেখে এসেছি শান্তিনিকেতন, যামিনী রায়ের আমি ভাস্কর্য, বিখ্যাত সেই ভাস্কর্য তার পেইন্টিং আমি দেখেছি, রাম কিঙ্করের ভাস্কর্য সেটাও আমি শান্তিনিকেতনে দেখে এসেছি, মেটালিক ওয়ার্ক। তো মানে সেই দেশে মানুষেরা আমাদের প্রধান উপদেষ্টার চেহারা আপনার অসুরের মূর্তির মধ্যে লাগাচ্ছে। কারণ একটা জাতির কিন্তু যেমন উন্নয়নের ভাবে আবার ডিক্যাডেন্স হয়, অধঃপতন হয়। যেখানে রবীন্দ্রনাথের মতো এত বড় চিত্রশিল্পীর জন্ম হয়, অমল ঠাকুরের মতো, যার নাম বলে অমরেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রাম কিঙ্কর, তার কথা বলবো, মকবুল ফিদা হুসাইন, যে দেশে জন্মলাভ করে সেই দেশ কত নিম্নরুচির পরিচয়। যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে? আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আপনাদের নিজস্ব শিল্প, সংস্কৃতি, অর্থনীতি